ইনভেস্টেক্সার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ গত সপ্তাহে আপনাদের কোনো ভিডিও আমি উপহার দিতে পারি নাই, যে কারণে আসলে আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি বা আমি দুঃখিত। কারণ গত সপ্তাহে আমার শরীর ভালো ছিল না, সেটা আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি। এই সপ্তাহেও যে শরীর একেবারে ভালো সেইটাও আপনাদেরকে বলবো না, ভয়েসটা একটু উইক হয়ে গেছে বা বুঝতেই পারছেন আর কি কথা শুনে। যাই হোক, আজকে ঠান্ডাটা তেমন একটা ভালো হয় নাই, এখনও ঠান্ডা আছে, কিছু কাশি আছে। তারপরেও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের আপডেট আমি বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি, ভিডিও না দিলেও বিভিন্ন পোস্ট, বিভিন্ন টাইপের লেখালেখি এগুলো দিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি মার্কেটের কি অবস্থা, কি আশায় বিষয়, মার্কেট কী ধরনের আচরণ করতেছে, কোন কোন স্টকগুলো থেকে আমাদের একটু সতর্ক থাকা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে টুকটাক একটু আপডেট দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, চলেন আজকে আপনাদের সাথে একটু মার্কেট নিয়ে ডিপলি অ্যানালাইসিস করব বা আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। চলেন চলে যাই। দেখেন, আজকে হচ্ছে টপ গেইনার, যদি টপ গেইনার আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন টপ গেইনারের রূপালী ব্যাংক, তারপরে হচ্ছে কেপিপিএল, জেড, ওয়ান ব্যাংক, তারপরে ওয়েস্টার্ন মেরিন। তো ম্যাক্সিমামই মোটামুটি হচ্ছে টপ গেইনারের মধ্যে জেড এবং ব্যাংকের শেয়ারগুলো আছে। আজকে ব্যাংক মোটামুটি ভালো করেছে, আপনারা জানেন ব্যাংকের শেয়ারগুলো বেশ ভালো করেছে এবং জেডের শেয়ারগুলো অনেক মোটামুটি কয়েকদিন ধরে বেশ ভালোই করছে। তো জেড নিয়ে কি বলেছি আপনাদের সাথে, কি শেয়ার করেছিলাম ভিডিওতে জেডের শেয়ারগুলো নিয়ে, তো আপনারা জানেন আসলে তখন আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে একটা রিউমার আসলে বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসলে তখন হচ্ছে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী যারা আছে, আমাদের মতো যারা খুচরা বিনিয়োগকারী, তারা আসলে সেল প্রেশারটা দেয়। বড় বিনিয়োগকারীরা ওরা এইখানে সেল প্রেশারটা দেয় না, ওরা এইটার অপরচুনিটি নেওয়ার চেষ্টা করে। সো ওরা সেই অপরচুনিটিটাই নিয়েছে, এইখানে আপনাদের কাছ থেকে শেয়ারগুলো হাতিয়ে নিয়েছে, সেল আসছে, ওই প্যানিক দিয়েছে, প্যানিক দেওয়ার পরে আপনাদের কাছ থেকে শেয়ারগুলো নেওয়ার পরে এখন সেই শেয়ারগুলো বাড়তেছে। আমি আপনাদেরকে সেই দিনই, যেই দিনই এই ঘটনা ঘটছে সেই দিনই এই ধরনের মেসেজ বা এই ধরনের ইমার্জেন্সি যে বিষয়গুলো ছিল সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, আপনারা জানেন। সেই ভিডিওগুলো দেখলে, এখনও ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন মনে করেন তাহলে সেই ভিডিওটা আপনারা আবার রিপিট দেখে নেবেন। যাই হোক, এখন বর্তমানে চলেন আমি ব্যাংক নিয়েও আপনাদের সাথে আলোচনা করব, কারণ এই মুহূর্তে আমি জেড নিয়ে আর কোনো আলোচনা করতেছি না। মেসেজ দেওয়ার কথা ছিল, সে মেসেজ অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং জেড নিয়ে বর্তমানে হচ্ছে আমি হোল্ড করছি, আমি হোল্ড পজিশনে আছি। আপনাদেরকে এতটুকুই বার্তা দিলাম যে জেড যদি এখন আপনারা নতুন করে এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে ভিন্ন কথা। আমি আমার আগের জায়গা থেকে আমি জেডের শেয়ারগুলা আমি বিক্রি করি নাই, আমি সেই শেয়ারগুলো এখনও হোল্ড করছি। তো আশা করি দেখা যাক কী হয় সামনে, ওইটা দেখে শুনে বুঝে তারপর একটা সিদ্ধান্ত নিব। এখন আপনারা জেটগুলো বিক্রি করে দিয়েছেন, এখন নতুন করে এন্ট্রির ক্ষেত্রে আসলে একটু রিস্কি হয়ে যায়, যেহেতু আপনারা নিচের দিকে শেয়ারটা এন্ট্রি নেন নাই, এখন একটু এন্ট্রি নিতে গেলে রিস্ক হয়ে যায়। তবে আজকে ব্যাংক নিয়ে বিস্তর আলোচনা করব সামনে। আগে চলেন আমরা একটু ইন্ডেক্সের কি অবস্থা, কি আশায় বসে ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। ইন্ডেক্সের আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু সুসংবাদ দিতে চাচ্ছি, কারণ অনেকেই আমার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করেছে অথবা আমার কমেন্টসে বলেছে, ভাই আপনি সপ্তাহে একদিন করে ভিডিও দেন, আসলে এটাতে আমাদের হয় না বা পোষায় না আর কি। যাই হোক, আমি চেষ্টা করব এখন থেকে সপ্তাহে 2টা করে ভিডিও দেওয়ার, তবে প্রত্যেক সপ্তাহে 2টা করে পারবো কিনা সন্দিহান। আপনারা জানেন আমি একটু ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তবে আমি একটু সময় সাপেক্ষ করে এই যে ভিডিওটা আমি একদিনে করি একটু লেন্দি হয়ে যায়, সেটাকে আমি 2টা পার্টে করে কিভাবে করা যায় সেই চিন্তায় আসি। তো আশা করি সামনের সপ্তাহ থেকে বা পরের সপ্তাহ থেকে আপনারা 2টা করে ভিডিও আমার পাবেন। তো যারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে পার্সোনালি বা কমেন্টসে, যে তাদের জন্য এটা সুসংবাদ। আমি একটু চেষ্টা করতেছি ওইভাবে করেই সময়টা বের করে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। চলেন ইন্ডেক্সেস নিয়ে একটু আলোচনা করি। দেখেন আমি ইন্ডেক্সের কিন্তু এই লেভেল আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমি বলেছি এবং তারা অলরেডি জানেন, আমি এই লেভেল থেকেই বলেছি ইন্ডেক্স কারেক্টিভ মুডে আছে। তো ইন্ডেক্স এখনও কারেক্টিভ মুডে আছে এবং আমি বলেছিলাম যে ইন্ডেক্স 5000-এর ঘরে আসতে চলেছে এইখান থেকেই। এই বিষয়টা সুন্দর মতো আপনাদেরকে গত ভিডিওতেও বলেছি যে এইখানে একটা রেজিস্ট্যান্স আঁকায় রাখছিলাম, যে এইটা যদি ব্রেকআউট করতে পারে কোনো কারণে বড় ভলিউম দিয়ে
বিগ ভলিউম দিয়ে, তাহলে ও সাস্টেন করবে। যেহেতু সেটা করে নাই এবং উপরে ভালো পিন, এই যে পিনওয়ালা ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং নিচে টুকটাক ভলিউম আসতেছে, তো এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে ইন্ডেক্স কারেক্টিভ মোডেই আছে এবং সাইডওয়েজ মোডে আছে। তো আমি যখন এই লেভেল থেকে ইন্ডেক্সটা পড়া শুরু করছে তখন বলেছি যে ইন্ডেক্স একবারে কারেকশনে যাবে না, এটা কখনোই হয় না। একটা শেয়ারও হুট করে আপনার কারেকশনে চলে যায় না, সেটা উত্থান পাথান করে একটু কমবে একটু বাড়বে এই দেখায় আপনাকে অ্যাটলিস্ট ওই পর্যন্ত নিয়ে আসে যতদূর পর্যন্ত ওদের গন্তব্য থাকে। তো এখনও ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে। তো ইন্ডেক্সের গন্তব্য ওই আগেরটাই 5,000-এর ঘরে। তো 5,000-এর ঘরে আসলে দেন আপনারা বিগ অপরচুনিটি খোঁজার চেষ্টা করবেন। এই মুহূর্তে বড় ট্রেডের ক্ষেত্রে আসলে যাওয়াটা একটু বোকামি হবে আমি মনে করি। আর যারা আটকে আছেন তারা তো আটকেই আছেন, তাদের তার কিছু করার নাই। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আটকে আছেন তারা একটু ধৈর্য ধরেন, ইন্ডেক্সটা কারেকশন হয়ে যাক। তবে হ্যাঁ, ইন্ডেক্সটা আগে থেকেই কারেকশন হয়ে গেলে আপনাদের জন্য খুব দ্রুত রিকভারি করার একটা সম্ভাবনা ছিল। যেহেতু ইন্ডেক্স একটা জোনের মধ্যে আটকে আছে, একদিন ওঠে 2 দিন বাড়ে, ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, বড় ধরনের মুভে যাচ্ছে না, সেহেতু আপনাদের সময়টা একটু বেশি লাগতে পারে। এখন এই সময়টা আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকেন, টুকটাক ট্রেড অপরচুনিটি পাইলে ট্রেড করবেন, না পাইলে বসে থাকেন। অন্য কোনো কিছু সেল করার কোনো কিছুই দরকার নাই। ইন্ডেক্স 5,000-এর ঘরে আসুক, আসলে এই জায়গাটাতে কী ধরনের ক্যান্ডেল আসে, কী ধরনের প্রাইস অ্যাকশন আসে, সেই বিষয়টা দেখে শুনে তারপরে ওই সময়টাতে আপনাদেরকে সুন্দর মতো একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। কিন্তু বর্তমানে বড় ট্রেডের যাওয়ার কোনো দরকার নাই, এই মুহূর্তে কোনো দরকার নাই। আমিও নিজেও যাচ্ছি না, টুকটাক আমার যা ফান্ড ছিল সেগুলো ফ্রি করছে আপনারা জানেন অলরেডি, এবং কিছু অংশ 30-40%-এর কিছু অংশ দিয়ে ট্রেড অপরচুনিটি করার চেষ্টা করতেছি। কিন্তু ভালো করতেছি এমন না, একদিন যেটা বাড়া দেখে কিনলে 2 দিন পরে আবার সেটা আবার কারেকশনও হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে ট্রেডটাও খুব ভালো হচ্ছে এমন না। আপনারা হয়তো বা অনেকে করলে করতে পারে, বাট আমি তেমন একটা ভালো কিছু পাচ্ছি না। অকপটেই আপনাদের স্বীকার করলাম, কারণ ইন্ডেক্স কারেক্টিভ মোডে থাকলে এরকম করেই। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্ডেক্সের বিপরীতে যে ট্রেড করাটা খুবই দুষ্কর হয়ে যায়, তারপরেও আসলে যেহেতু আমরা ট্রেড করি, টুকটাক একটা ট্রেড করার চিন্তা করি, সেজন্যই একটা পোর্শন আমরা রেখে দিয়েছি, ক্যাশ ফ্রি রাখছি, আর কিছু পোর্শন দিয়ে, সামান্য কিছু পোর্শন দিয়ে আমরা ট্রেড অপরচুনিটি খোঁজার চেষ্টা করি। যখন ইন্ডেক্সটা অ্যাকুরেটলি কারেকশন হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা বিগ ট্রেডের অপরচুনিটি খুঁজবো। যে এখনও সি শেষ হয় না, ইলিয়ট ওয়েভ অনুযায়ী সি কিন্তু শেষ হয় না, এটা আমি বহুত আগে থেকে বলতেছি। এটা সি ওয়েভ চলতেছে, সিটা এখনও শেষ হয় নাই। এটা শেষ হইলে দেন আমরা সেইটাতে বড় ট্রেড অপরচুনিটি খুঁজব। এই গেল ইন্ডেক্সের আলোচনা। ইন্ডেক্স নিয়ে আর কিছু নতুন করে কোনো বার্তা নেই, যে পর্যন্ত এটা ব্রেকআউট না দিচ্ছে আর এইখান পর্যন্ত না আসতেছে। সো আপনাদেরকে এইটুকু একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে, বা একটু ধৈর্য ধরে আপনাদেরকে ট্রেড করতে হবে। চলেন আমি একটু আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এইচআর টেক্সটাইল এবং পিপলস ইন্স্যুরেন্স, এই দুইটা স্টক নিয়ে আপনাদেরকে আমি সতর্ক বার্তা দিয়েছিলাম। সেই স্টকটা বর্তমানে কি পজিশনে আছে? এইচআর টেক্সটাইল এই যে এই ক্যান্ডেলটাতে যখন হচ্ছে 33 টাকার ঘরে ছিল, তখন আমি আপনাদেরকে সুন্দর মতো একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে এই দুইটা স্টক থেকে, তার মধ্যে এইচআর টেক্সটাইল একটা, সেইটা থেকে সতর্ক থাকার কথা বলেছিলাম, বা যাদের হাতে ছিল তারা এটা ছেড়ে দিতেন, অথবা নতুন এন্ট্রির ক্ষেত্রেও সেটা আমি সতর্ক করেছিলাম। তো দেখেন সেই স্টকটা আজকে কারেকশন মুড হয়ে সে একটা লেভেল পর্যন্ত চলে এসেছে। তো এই যে দেখেন, এই যে এইচআর টেক্সটাইলের এই যে 33 টাকায় যে নিচের দুইটা স্টক হতে সতর্ক করা হলো। আমি ডাইরেক্টলি বলেছি, ডিরেক্টলি। এই যে গত 2 সপ্তাহ আগে আমি এই কথাটা আপনাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তো সেইটা মোটামুটি একটা কারেকশন হয়ে গেছে। এখন বর্তমানে যেটা হচ্ছে সেটাকে বলে আইডিএম। এই আইডিএমের মধ্যে আপনাদের ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। এই যে আমি এইখানে বক্স আঁকিয়ে রেখেছি 24 টাকার ঘরে, এইখানে আসলে অ্যাজ পার এসএমসি অনুযায়ী এইখানে আসলে দেন আপনারা এইখানে ট্রেড অপরচুনিটি খুঁজবেন। যদি এইখানে আসার পরে একটা বুলিশ কোনো সিগন্যাল হয়, বা প্রাইস অ্যাকশন কি হচ্ছে সেটা দেখে শুনে বুঝে তারপরে নতুন এন্ট্রির কথা চিন্তা করতে হবে। এই মুহূর্তে নতুন এন্ট্রির কথা দরকার নাই, প্রয়োজন নাই। যেহেতু মার্কেট কারেক্টিভ মোডে আছে, সেহেতু এইটা ট্রেড এখনই দরকার নেই। এই পর্যন্ত মনে হয় আসবে, আসলে দেন আপনারা
এইখানে ট্রেড অপরচুনিটি খুঁজবেন। দেখেন অনেকেই বলে ভাই বাংলাদেশ বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ না করলে এই যে দেখেন এই যে 33 টাকা 70 পয়সা লেভেলে আমি এই দিন এই স্ক্রিনশটটা দিয়ে এই স্টকটা স্ক্রিনশট দিয়ে আমি সতর্ক করেছিলাম। আজকে দেখেন তার প্রমাণ, এই যে দেখেন কোথায় চলে আসছে, যে এই পর্যন্ত চলে আসছে, 25 টাকার ঘরে চলে আসছিল। তো আপনি যদি এইখানে বিক্রি করে দিতেন বা এইখানে এন্ট্রি না নিয়ে এইখানে এন্ট্রি পয়েন্টটা খোঁজার চেষ্টা করতেন তাহলে তো আর হইতো না। অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে, আসলে আমি আমার মতো করে অ্যানালাইসিস করি, অনেকেই তাদের মতো করে অ্যানালাইসিস করে, অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করে। আসলে তারা কিভাবে করে আই ডোন্ট নো, বাট আমি আমারটা বললাম। দেখেন যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বা বাংলাদেশ বাজারে কাজ না করতো তাহলে এই দুইটা স্টকের আজকের কি অবস্থা। চলেন আরেকটা স্টক যেটা আছে সেটা একটু দেখে আসি। দেখেন এই যে পিপল ইন্স্যুরেন্সের এই যে 33 টাকার ঘরে এই যে ক্যান্ডেলটা হয়েছিল, এই ক্যান্ডেলেই আমি আপনাদেরকে সতর্কবার্তা করেছিলাম বা সতর্কবার্তা দিয়েছিলাম। এই যে দেখেন এই যে ক্যান্ডেলটা 33 টাকা 10 পয়সা, এই যে ট্রেড আওয়ারের সময়ই 33 টাকা 10 পয়সা যখন এই ক্যান্ডেলটা হয় তখনই আমি আপনাদেরকে বলেছিলাম। এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে এই পিপল ইন্স্যুরেন্সের প্রচুর রিমার আসছে, এই স্টকটা এখান থেকে ডাবল হবে, এই স্টকটা বাড়তেছে। বাট আমি তখন আপনাদেরকে এই বিষয়টা সুন্দর মতো পোস্ট করে জানানোর চেষ্টা করেছিলাম। দেখেন যে তারপর থেকে স্টকটার দাম বাড়ে নাই, বরঞ্চ কমেছে। এই বিষয়গুলো দেখার পরেও আপনারা যদি বলেন যে বাংলাদেশ বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, আসলে এইটা আমি অন্তত মানব না। আপনাদের সামনে প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্ব। সো এখনও সময় আছে, আপনাদেরকে বলবো ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার কোনো বিকল্প নাই। আপনারা যেখান থেকেই পারেন, যেভাবেই পারেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখেন। হ্যাঁ, তবে কথা আছে, সব ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আপনি যদি এখন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, বিভিন্ন টাইপের ল্যাগিং ইন্ডিকেটর নিয়ে যদি কাজ করার চেষ্টা করেন তাহলে সেগুলো কাজ করবে না। তো আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখতে হবে। তো অ্যাডভান্সটা শিখতে হইলে আপনাকে একটু কষ্ট করে পেইড কোর্স আছে, বিভিন্ন টাইপের বই আছে, সেইগুলো একটু পড়ার চেষ্টা করবেন। যাই হোক, এরপরে বলবেন যে ভাই পিপল ইন্স্যুরেন্স কত পর্যন্ত নামতে পারে। এর গন্তব্য হচ্ছে, আমি এর আগে কিছুদিন আগে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা ভিডিও করেছিলাম, কষ্ট করে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। ওই সেক্টরটা যেখানে সাপোর্ট জোন আছে, এই পিপল ইন্স্যুরেন্সেরও সেম একই জায়গায় সাপোর্ট আছে। সো আপনারা একটু যদি সেক্টরটা চিন্তা করেন, আসলে আপনারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টরটা যদি বাড়ে তাহলে পুরো ইন্স্যুরেন্স সবগুলোই বাড়ে। সো এইটার সেক্টরের উপর ডিপেন্ড করতেছে। ইন্স্যুরেন্স সেক্টরটা আমার দেয়া আছে ভিডিও, ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ইন্স্যুরেন্স সেক্টর কোথায় সাপোর্ট নিবে এবং পিপল ইন্স্যুরেন্সের কোথায় সাপোর্ট নেবে। অনেকেই এই জায়গাগুলোতে আটকা আছে, অনেকেই আমাকে কোশ্চেন করে বা আমাকে প্রশ্ন করে, ভাই এই পিপলটা কোথায় সাপোর্ট নিবে বা নেক্সট সাপোর্ট জোন কোথায়। আপনারা একটু তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু কষ্ট করে সেই সেক্টরের অ্যানালাইসিসটা একটু দেখে নেবেন। প্রয়োজন হলে আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করে একটু কষ্ট করে ওইটা একটু দেখে নিন। হ্যাঁ, পুরো ইন্স্যুরেন্স সেক্টরটা। ওকে, চলেন আমরা এরপরে চলে যাব হচ্ছে যে আজকে যেগুলা নিয়ে আলোচনা করলাম, বা প্রথমে যেটা আপনাকে বললাম যে জেডের শেয়ারগুলো নিয়ে কি করব সেটা তো হয়েছেই। এখন চলেন আমরা আজকে একটু ব্যাংক সেক্টরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। আসলে ব্যাংক নিয়ে অনেকেই আমাকে কোয়ারি করছে, আজকে যেহেতু ব্যাংক বাড়তেছিল অনেকেই আমাকে বলছে যে ভাই ব্যাংক এই মুহূর্তে কেনা যায় কি না, বা এই মুহূর্তে অ্যাভারেজ করা যায় কি না। অনেকেই এই সব জায়গায় ব্যাংকে, যে যখন 5ই আগস্টের পরে যখন ব্যাংকটা বাড়তেছিল তখন অনেকেই কিনে ধরা খেয়ে বসে আছে। আসলে ভাই তারা কি করছে, আমি তাদের সাথে যখন কথা বলি বা সাধারণ বিনিয়োগকারীদের পালস তো আমি বুঝি, তারা কি করছে যে ব্যাংক একটু একটু করে কমে, একটু একটু করে অ্যাভারেজ করে, একটু একটু করে কমে, একটু একটু করে অ্যাভারেজ করে। আসলে ভাই অ্যাভারেজের নিয়ম ওইটা না, অ্যাভারেজের নিয়ম আছে। টু দ্য পয়েন্টে অ্যাভারেজ পয়েন্ট কোথায় সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমি আমার স্টুডেন্টদেরকে আমি আমার কোর্সে এই বিষয়গুলো ডিপলি শেখাই যে কোথায় অ্যাভারেজ পয়েন্টটা আমরা খুঁজবো বা কোথায় অ্যাভারেজ পয়েন্ট আমরা করব। দেখেন এইখান থেকে যখন একটু কারেকশন হচ্ছিল সে এইখানে কিনছে, কেনার পরে এইখানে যখন একটু পুলব্যাক দেওয়ার চেষ্টা করছে সে কি করছে, এইখানে যে আবার অ্যাভারেজ করছে। কিন্তু তাকে এত পর্যন্ত হোল্ড করতে হয়েছে, এত পর্যন্ত তাকে দেখতে হয়েছে যে না আমি এইখানে অ্যাভারেজ করছি, এখন তো অ্যাভারেজ করার টাকা নাই, আমি কি করব, আমি তো আগেই অ্যাভারেজ করে ফেলছি। আসলে নিয়ম ওইটা না ভাই। ব্যাংক সেক্টরের মোটামুটি এইখানে যে কারেকশনটা হওয়ার কথা ছিল সেই কারেকশনটা হয়েছে, এবং টাইম কনজিউমটা যেটা হওয়ার কথা ছিল সেটাও হয়ে গেছে। তো তার আগে আমি গত 4 মাস আগে এই ব্যাংক সেক্টর নিয়ে কি বলেছিলাম বা কি
বার্তা আপনাদেরকে দিয়েছিলাম সেইটা আপনাদের একটু জানা জরুরি। আসলে অনেকেই সেইটা দেখেও সেই অনুযায়ী কাজ করতে পারে নাই। তারপরও আমি একটু আপনাদের সাথে একটু আলোচনা করব বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে গত 4 মাস আগে আমি ব্যাংক সেক্টর নিয়ে আপনাদের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছিলাম। আমার চ্যানেলে সেই ভিডিওটা এখনও আছে, চলেন সেই ভিডিওটা একটু স্ক্রিনশট দেখে আসি। এই যে দেখেন আগস্টের 23 তারিখে, এই যে আগস্টের 23 তারিখে 2024 সালের আগস্টের 23 তারিখে আমি ব্যাংক সেক্টর নিয়ে এইখানে একটা বার্তা দিয়েছিলাম। সেই বার্তাটা চলেন একটু প্লে করে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। 4 মাস আগে আমি কি বলেছিলাম ব্যাংক সেক্টর নিয়ে। যে দেখেন এই যে এখানে ব্যাংক সেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে ম্যানিপুলেশন, যে আসো তোমরা কিনো, কেনার পরে দেন ধাপাস করে এখানে ফালাইলে কি হইলো, এই জায়গাটা থেকে আবার মানুষ মনে করবে না এখন মনে হয় ব্যাংক সেক্টর কারেকশনে যাচ্ছে। সো এই জায়গাটাতে তারা এসএল বা স্টপ লস বলেন বা ভয়ে বলেন, ভীতিতে বলেন, এই জায়গাতে সেল করে দেবে, দেন আবার মার্কেট উপরে যাবে, এইরকমই হয় আর কি। তো ইলিয়ট অনুযায়ী এই জায়গাটাতে শেষ করেছে, বীর্য উঠছে আমার খালি চোখে, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু অবজার্ভ করেন আমি ব্যাংক সেক্টরটাকে, হ্যাঁ এইখানে আমাকে দেখেন ইলিয়ট কিন্তু বীর জন্য উঠতেছে, একটু হলো আগামী 2 দিন বা 3 দিন বাড়তে পারে, কিন্তু আগামী রবিবারে যদি আমি এন্ট্রি নেই সেক্ষেত্রে আমি ম্যাচুর ডেট নাও পাইতে পারি। যে জন্য আমি ব্যাংক সেক্টরের কোনো স্টক আপনাদের পরামর্শ দিচ্ছি না বা আমি নিজেও নিচ্ছি না, কারণ আমার টার্গেট এই পর্যন্ত। ইলিয়ট অনুযায়ী সে ঠিক আছে, এসএমসি অনুযায়ীও আমার অর্ডার ব্লক হচ্ছে এই জায়গাটাতে, সে অর্ডার ব্লকের কাছে এখনো আসে নাই কারেকশন লেভেলটা। সো এসএমসিও আমাকে কনফার্মেশন দিচ্ছে না। এখানে কত পর্যন্ত ছিল, যে 15 সেক্টরের 15 লেভেল পর্যন্ত ছিল, এখন কোথায় আছে চলেন একটু চার্টে যাই। এই যে দেখেন সে 15 লেভেলই পর্যন্ত এসে ঘুরে গিয়েছে, একদম ক্লিয়ার। আপনারা একটু 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 বোঝার চেষ্টা করেন, দেখেন এই যে এইখানে 15 লেভেল পর্যন্ত ছিল, মানে ইন্ডেক্সের 15 লেভেল, ইন্ডেক্স বলছি ব্যাংকের পুরা সেক্টরের 15 লেভেল পর্যন্ত ছিল। সে 15 লেভেল পর্যন্ত যে আমি এখানে একটা তীর চিহ্ন দেওয়ার চেষ্টা করেছিলাম, তো ওই তীরের দেখেন এইখানে এই যে বা এই বক্সের ঘরের মধ্যে, মানে এই বক্সটা ছিল, হ্যাঁ এই বক্সের মধ্যে সে আসতে চলেছে, আমি এইরকম একটা বলেছি, সেটা আপনারা এই ভিডিওতে দেখেছেন। এখন বর্তমান কি অবস্থায় আছে দেখেন, এখন বর্তমানে সেই যে 15 এই বক্সের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে এই যে 15 লেভেল থেকে ওঠার চেষ্টা করতেছে, তখন ইলিয়ট ওয়েবের ABC করে নামার চেষ্টা করতেছিল, বাট অ্যাকচুয়ালি কারেকশন 1 2 3 4 করেই হয়েছে, ABC করে আর হয় নাই, সেটা আমরা বুঝি, বাট ওই পর্যন্তই কারেকশন হওয়ার কথা ছিল, ইভেন ওই পর্যন্তই কারেকশন সে হয়েছে। আপনারা যদি এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো জানতেন তাহলে কখনোই এই সব লেভেলে কখনোই এন্ট্রিটা নিতেন না, কখনোই নিতেন না। তো যারা এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে ফেসে আছে তারা এত দূর পর্যন্ত দেখতে হয়েছে, অথবা অনেকেই একেবারে অধৈর্য হয়ে বিক্রি করে দিয়েছে এখানে, বা এসএল নিয়ে নিয়েছে বা স্টপ লস নিয়েছে। সো এই বিষয়গুলো ধরতে হলে, জানতে হলে আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। এখন যেটা হচ্ছে সেটা ওর মোটামুটি ব্যাংক পুরা সেক্টরের কারেকশন লেভেল মোটামুটি শেষ, মোটামুটি বলবো না পুরাই শেষ। এখন সে উপরের দিকে পুল ব্যাক করার চেষ্টা করছে। তো এখন এই শেয়ারগুলো আসলে আমি ব্যাংকের শেয়ারগুলো টুকটাক কিনি না তেমন একটা, শুধু যদি চিন্তা করি যে আমি বিনিয়োগের জন্য করব, ট্রেডের জন্য নয়। তবে আপনারা টোটালি বিনিয়োগের জন্য যদি করতে চান, একটু লং টার্মের জন্য কিনতে চান, তাহলে ব্যাংক সেক্টরটা এখন পুরাপুরি সেফ। এবং আপনারা জানেন এখন ডিসেম্বর শেষ, জানুয়ারি শুরু হয়ে গেছে, সামনে এর ডিভিডেন্ড ডিক্লারেশন আছে। অনেকগুলা ব্যাংক আছে যে ব্যাংকগুলা খুব ভালো ইপিএস দিচ্ছে, পি রেশিও খুব ভালো এবং ডিভিডেন্ডও মোটামুটি বেশ ভালো দেয় এরা। আপনারা চাইলেও ওই ব্যাংকগুলা নতুন এন্ট্রির ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। এবং যারা যে ব্যাংকে যার যে ব্যাংকগুলো যখন বাড়তেছিল সেই ব্যাংকগুলো নিয়ে আটকে আছেন, এই মুহূর্তে যদি আপনারা চান তাহলে অ্যাভারেজ করতে পারেন। আমি আবারও বলছি, আপনারা যা ব্যাংকে, শুধু মিডল্যান্ড ব্যাংকটা বাদ দিয়ে বাকি যতগুলো ব্যাংক আছে, যার হাতেই যে ব্যাংক থাকুক না কেন, সেই ব্যাংকটা যদি আপনি অ্যাভারেজ করতে চান তাহলে এই মুহূর্তে অ্যাভারেজ করতে পারেন। আর নতুন এন্ট্রির ক্ষেত্রে আমি বলবো আসলে ব্যাংক ট্রেডের জন্য কোনো শেয়ার নয়, এটা বিনিয়োগের জন্য। এখন থেকে মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম আপনি যতদিন রাখতে পারেন, মিনিমাম 3 মাসের জন্য বিনিয়োগ করে রাখলে মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা গেইন করতে পারবেন। কিন্তু ট্রেডের জন্য এটা সুইটেবল স্টক নয়। আপনারা জানেন ব্যাংকে একটা পেইড আপ ক্যাপিটাল অনেক বড়, বা এখন সেই অনুযায়ী আমাদের বাজারে ট্রেড ভলিউম নাই। সো ব্যাংক টানতে গেলে
একটু বড় মানি হতে হবে। তো আপনারা যদি বিনিয়োগের জন্য চান তাহলে আপনারা ব্যাংকগুলা দেখতে পারেন, এবং ব্যাংক আশা করি সামনে যেহেতু ডিভিডেন্ড ইপিএস একটা বিষয় আছে, সেই বিষয়কে কেন্দ্র করে ব্যাংকগুলা চাইলে একটু ভালো করতে পারে। আপনারা যে যে ব্যাংকে আসেন সেই ব্যাংকগুলা, শুধু মিডল্যান্ড ব্যাংক বাদ দিয়ে সেই ব্যাংকগুলা আপনারা অ্যাভারেজ করতে পারেন। এবং গত 2-3 দিন আগে মেবি 2-3 দিন আগে সিটি ব্যাংক নিয়ে আমি আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যে যারা এই ব্যাংকে আটকা আছেন বা যারা অনেক প্যারায় আছেন তারা চাইলে সিটি ব্যাংকটা অ্যাভারেজ করতে পারেন। দেখেন সিটি ব্যাংক টুকটুক করে বাড়তেছে। এরকম প্রত্যেকটা ব্যাংকই আশা করি প্রত্যেকটা ব্যাংকই সামনে মোটামুটি একটা গ্যাপ দিবে, বা আপনি যদি সঠিক পয়েন্টে যদি অ্যাভারেজ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। আর যাদের অ্যাভারেজ করার সক্ষমতা নাই, যারা ক্যাশ ফ্রি রাখেন নাই, ক্যাশ অলরেডি ইনজেক্ট করেছেন, তাদের তো আর কিছু করার নাই, তারা একটু ওয়েট করেন। আশা করি আপনার বাই প্রাইসের কাছাকাছি ব্যাংকগুলা পাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও আর বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।